হচ্ছে বিক্রমাদিত্য। আজ থেকে অনেক বছর আগেকার কথা। তখন উজ্জয়িনী নামে এক নগর ছিল। নগরটি দেখতে যেমন সুন্দর ছিল, তেমন সেখানে বাস করত গুণী আর পণ্ডিত লোকেরা। সেখানকার রাজধানীর গন্তব্যতে তিনি খুব পণ্ডিত লোক ব্যক্তি ছিলেন। মহারাজ গন্তব্যতে 4 রানী ছিল আর 6 পুত্র ছিল। রাজকুমারের গুরুকে শিক্ষা লাভ করতে চেষ্টা করে, কিন্তু গন্ধর্ব যখন মারা যায় তখন জলশেষে সেই নিয়ম ছিল সিংহাসনে বসবে। গন্ধর্বশেষে বড় ছিল শঙ্কু, মহাসিংহাসনে বসলো। 6 রাজকুমারের মধ্যে বিক্রমাদিত্য সবচেয়ে ছোট। তার সিংহাসনে বসার হলো লোভ, তাই তিনি চুপি শঙ্কুকে হত্যা করে নিজে সিংহাসনে বসলেন। অবশ্য অন্যায় পথে সিংহাসনে বসলে রাজা হিসেবে তিনি ছিলেন। প্রথমে তিনি রাজ্য থেকে চারিদিকে পাঠিয়ে বিক্রমাদিত্য চারিদিকে ছড়িয়ে পড়লো। একদিন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি সকল প্রজার রাজা, প্রজাদের সুখ দুঃখ দেখার ভার আমার। তো আমি রাজপ্রজাদের কিছু দিন কাটাচ্ছি, আমার লোকেরা প্রজাদের সাথে কেমন ব্যবহার করে তা একবার দেখা উচিত। যেমন ভাবা তেমন করেছে। বরযাত্রী রাজ্যের ভার তাই ভর্তিহরিকে দিয়ে ছদ্মবেশে দেশের ভ্রমণে বের হলেন। বিক্রমাদিত্য বহু দেশ ঘুরলেন, বড়দের সাথে আলাপ করলেন, তাদের রসুদের কথা শুনলেন। একদিন তিনি মনে মনে খবর পেলেন, যারা রাজ্যের ভার দিয়ে এসেছিলেন তিনি নাকি তার স্ত্রীর সাথে ঝগড়া করে রাজ্যের ভার পেলে বনে গিয়ে যোগ সাধনা করছে। এইভাবে রাজকুমাররা বিক্রমাদিত্য উজ্জয়িনীতে যাত্রা করলেন। এদিকে গিয়েছে দেবরাজ ইন্দ্র দেখলেন যখন চারিদিকে কেমন বিশৃঙ্খলা শুরু হয়েছে, যক্ষকে নগরে হিসেবে বললে এই যক্ষ তিনি গভীর রাতে একটা লোক বনে ঢুকছে। যক্ষ হাতেই রাতের সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, এই তুই কোথায়? আমি তো কোথায় যাচ্ছিস? তোর নাম কি? আমি নাম ভয় না পেয়ে সে বললো, আজকে আমি নগরে রাজা বিক্রমাদিত্য। এই জিজ্ঞাসা কর তুইকে? যক্ষ বলল, দেবরাজ ইন্দ্র, আমার নগরে ভার দিচ্ছে আমার অনুমতি ছাড়া আমি তো এখানে ঢুকে দিকে দেবো। আর তুমি যদি সত্যি বিক্রমাদিত্য হো তাহলে আমার সাথে যুদ্ধ কর। যদি যেতিস ধর্ম করে পারবি। দুজনের মধ্যে সমান যুদ্ধ হলো, তাদের মধ্যে যুদ্ধ চললো। তাদের যক্ষ চলতে পারে। কিছুক্ষণ পরে এই বিক্রমাদিত্য মাটিতে ফেলে দিলে বুকের ওপর চেপে বসলেন। যক্ষ স্বীকার করে দিলেন যে, মহারাজ, আপনি গতকাল বুঝেছি আপনি যতটুকুই রাজা, দয়া করে আমাকে এখন যদি ছেড়ে দেবে আমার বিনিময়ে আপনাকে প্রাণ বাঁচাবো। এ কথা শুনে রাজা হাসলেন, তারপর বললেন, শোন, প্রাণ আমার হাতের মধ্যে তুই কিনে আমার প্রাণ বাঁচাবি? যক্ষ বলল, মহারাজ ঠিকই বলছে, আমি তো এমন করে আর যক্ষের বুকে থেকে নেমে বলে তুই বলে দেবো তুই বলে আজ। যক্ষ বললে ভগবতীর নামে রাজা ছিল। এখানে চন্দ্রবল খুব শিকারের শখ ছিল। মাঝে মাঝে কিছু চন্দ্রবল নিয়ে শিকারে বেরোতেন। এমন একদিন শিকার করতে করতে গিয়ে দেখলেন সাধু মাথা নিচের দিকে আর পা অপর দিকে করে গাছে ঝুলছে। আশেপাশে গ্রামের লোকেদের সাথে খবর না, সে কারোর সাথে কথা বলে না। আর বহুকাল ধরে এমনভাবে সব অবস্থা করছে। বাড়ি ফিরে এসেছে মনে মনে চিন্তা করতে লাগলে, কি কঠোর পরিশ্রম করছে সাধু। ওই সাধু যদি তপস্যা যদি কোনো ভাঙা যায় তবে বেশ হয়। পরদিন তিনি রাজা বললে বিহার বেটিয়ে বলে রাজসভায় সে আসতে বললে এক লোককে সন্ধান মুহূর্তে দেওয়া হবে। ওই নগরী থাকতো খুব গরিব মেয়ে, সে কোনো রকম দুবেলা খেতে পায়। সে ভাবলো যদি কোনো রকমের ভালি এখানে নিয়ে আসা যায় তাহলে কোনো আমার অভাব থাকে না। রাজা থেকে বললো, আমি মহারাজা, আমি সাধুকে বিয়ে করে সে শুদ্ধ নিয়ে আপনি আমার পুরস্কার দেবেন তো? মহারাজা গন্ধর্ব সেন বললে, আমি বন্দির যাদেরকে যাত্রা করেছি সে বললে একইভাবে ওপরে পা দিকে মাথা অপর দিক করে ঝুলে আছে। সাধু তখন বললে চেহারা থেকে ভাবলো যেমন জানতো না। সে বললো, আজকে আমি থাকতে রোজ বন্ধ রান্না করে দিয়ে একটু করে মুখে দিত, সেও মিষ্টি লাগাচ্ছে সাধু খেয়ে ফেলতো। এইভাবে কিছুদিন গেল। সে মোহন বক খেতে খেতে সাধুর গায়ে পড়ে পেলে চোখ মুজে তাকালেন। তারপর গাছ থেকে নেমে মেটে মিখে করতে কি করতে সে বললো, আজকে আমি দেবকন্যা চিত্ত করতে পেরেছিলাম, আপনার অবস্থা দেখলাম আপনি কিছু এখানেই সেবা করি। সাধু বললেন, আমি তোমার ব্যবহারে খুব খুশি, যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি আমার আশ্রমে দেখতে যাই। মেয়েটি সাধুকে ফুটিয়ে নিয়ে গেল, তারা কি সেবা যত্ন করলো। সাধু বললো, মিথ্যা সাধনায় ভুলে গিয়ে তাকে বিয়ে করলে এবং সেখানে একবার যে খুব সুন্দর ছেলে হলো। মেয়েটি তখন সাধু বললেন, তাকে বহুদিন হলো আমরা এখানে আছি, আমার মনে হয় যে চিত্তে বেরোনো উচিত। সাধু বললেন, ছেলেকে যদি রওনা দেওয়া হয়। মেয়েটি সাধুকে নিয়ে সবাই গেলে উপস্থিত হলেন। তাদেরকে দেখে বললে, আজকে দেখো মেয়েটি কথা রেখেছে, সাধুকে বিয়ে করেছে, শুদ্ধ করে নিয়ে এসেছে, মতো করে এক লোক সন্তান মধ্যে দেওয়া হোক। ওই কথা শুনে দাদুর কানে বললে, আমি ছেলেকে নিয়ে ফিরবো। রাজার মনে মনে এরপর জিজ্ঞাসা করে যে কোনো রাজার প্রতিশোধ নেব। আরও কত অবস্থা শুরু করলো, ক্ষমতার অধিকারী করে। তারপর রাজা চন্দ্রবানুকে হত্যা করলে। একে বলে, মহারাজ, আপনি চন্দ্রবানুর যোগী, একই নগরে একই লগ্নে একই নক্ষত্রে জন্মেছিলেন। একই নক্ষত্রে
জন্মেছিলেন। তা আপনি রাজবংশে জন্মগ্রহণ করেন, পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হয়েছেন। চন্দ্রবংশে যদি জন্মগ্রহণ করে রাজা হয়েছে, আর ওই অনেক ক্ষমতার অধিকারী হয়েছে। চন্দ্রবানুকে সে বললে তাকে বিশাল করে একটা সিঁড়ির কাছে ঝুলিয়ে রেখেছে। যদি আপনাকে হত্যা করার চেষ্টায় আছে, আপনি যদি ওখানে হাতে রেহাই পান তবে বহুদিন রাজত্ব করতে হবে। এই কথা বলে সে চলে গেল। বিক্রমাদিত্য এইসব কথা বলতে বলতে তাদের রাজপ্রাসাদে এসে পৌঁছে। এতদিন পর রাজাকে দেখতে পেয়ে মাথা খাওয়া খুশি, মহাধুম খুশি জোয়ার ছড়িয়ে পড়লো। রাজা করলেন। এইভাবে কিছুদিন কেটে গেল। রাস্তায় সন্ন্যাসী চেষ্টা করতে লাগলেন। তারপর রাজার হাতে আশীর্বাদ করে বিদায় নিলে। রাজা মনে মনে চিন্তা করলেন যে দক্ষ যদি দেখবে কথা বলছিল সে নয় তো, না জেনে ফলটা খাওয়া ঠিক হবে না। এই যত্ন করে ফলটি দেখে গেলেন। এরপর রাজাও আসতে লাগলো। আবার যাওয়ার সময় একটা করে ফল আশীর্বাদ করে দিতেন। রাজার ফলে রাজকোষে রেখে দিতেন। এমন একদিন রাস্তায় ঘোড়ার সাথে দেখতে পেলেন। সেখানে গিয়ে উপস্থিত হলেন। রোজকার মতো ফলটি নিয়ে গেলে, কিন্তু হঠাৎ একদিন পড়ে গেল। তার মাথার মধ্যে থেকে অপূর্ব রত্ন খুঁচিয়ে বেরিয়ে এলো। রাজা অবাক হয়ে সাধুকে জিজ্ঞাসা করে, আপনি কী জন্য আমাকে এত? আমি সাধু মূর্খ, বোকা আর গুরু জ্যোতির্বিদ চিকিৎসা খালি আর নেই। আমি ফলটি দিয়ে আমি শুধু ফলটি কথা যে রত্ন আছে তা নয়, আমি প্রতিদিন সেবাকে ফলগুলি দিয়েছি, তার প্রতিটির মধ্যে একই রত্ন আছে। রাজা তখন বললে, আজকে আমি সে প্রতিটির মধ্যে একটা রত্ন আছে। তারপর রাজা জৌরিকে জেগে বলে, মহারাজা এই কথা শুনে বললে অমূল্য রত্ন। রাজা শুধু আনন্দিত হলেন। তারপর সন্ন্যাসী রাজা, প্রভু আমার রাজ্যে আপনার ভালো সম্মান হবে। আপনি সন্ন্যাসী এইসব কথা অমূল্য রত্ন কোথায় পেলেন? আমি আমি জানতে ইচ্ছা করছে। রাজা বলে, সব ঔষধ আর মন্ত্র না, সঠিক কথা না, যদি বলেন তা কি নির্জনে গিয়ে বলি। রাজা বলে, যদি নিয়ে আসেন তবু আমার দামি রত্ন দিতে একদিন আমার বাড়িতে কিছু খেলেন না। রাজা বললো, আপনার জন্য আমি কি করতে পারি বলুন, আমি প্রাণ দিয়ে তার পালন করবো। সন্ন্যাসী বললো, আগামী ভাদ্র যদি নগরে মন্ত্র সিদ্ধ করবো তাই আমার অনেক ক্ষমতা লাভ হবে। রাজার নাম অনুরোধ, আপনি যদি সেদিন রাত্রিবেলা আমার মনে যান আর কথার মতো কিছু করে তাহলে মধ্য সিদ্ধ হবে। আপনি রাজা সিদ্ধ করে ঠিক সময় শুরু হয়েছে, আশ্রমে যাবে। বিক্রমাদিত্য বলে সন্ন্যাসী চলে গেলেন। দেখতে দেখতে কৃষ্ণ যদি রাত এলো। বিক্রমাদিত্য সময় হাতে একখানা তলোয়ার নিয়ে দেখলেন যে ওখানে বসে আছে দুটো মরার খুঁড়ি নিয়ে বাজাচ্ছে। আর সাথে এই দিক থেকে বিক্রমাদিত্য ভূত পেয়ে পিছাড় নিয়ে রাখি। এইসব দেখে কিছু একটা ভয় না পেয়েছে বলে হাত জোর করে বলে, প্রভু আমি কি করতে পারি বলুন। সন্ন্যাসী বলে, আমি হাত জোর করে তোমার পাশে করে দিলে। তারপর বললেন, তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি। তুমি এইখানে দেখে তুমি একটা সোনার শ্মশান আছে, সেখানে একটা সিরিজ আছে, একটা মরা ঝুলছে, এই নেমে এসে আমার কাছে নিয়ে এসো। আর এই কোনো রওনা হলো। আবার সেই যোগসাথে নেয় বসে অমাবস্যায় রাতে ঘুরঘুরু আনন্দ করাতে। আবার ভুল ধরে বৃষ্টি পড়ছে, চারিদিকে ভূত পেতে চেঁচামেচি শুরু করে কানে আসতে। এমন অবস্থায় ভয় না পেয়ে কিন্তু ভাই বিদ্যামিত্র বেশি দিতে না বড় বড়ভাবে ভেঙে দেবে বলে এই অবস্থায় যারা কথা শুনে বললে, আজকে তিনি বলে চারিদিকে ভূত পেয়ে দেখার জ্যান্ত মাছ ধরে খাচ্ছে। তাই আর সিঁড়ির কাছে যাকে নেড়ে মগ্ন ঢল করে জ্বলছে। সিঁড়ির গাছের কাছ থেকে আমি দেখলাম গাছের মাথা নিচের দিক করে পা ওপর দিক করে একটা সাধু মাখি মরা ঝুলছে। বিক্রমাদিত্য বুঝতে পারলেন দড়ি না করে রাজা তত্তর করে গাছের ওপর থেকে নেমে আসে। মরাটি পায়ে দড়ি কেটে দিল। মরাটি চিৎকার করে কান্না জুড়ে দিল। রাজা বললো, আজকে আমি গাছ থেকে নেমে জিজ্ঞাসা করলো, তুমি কে? তুমি এখানে তোমার দশা কেন? এই তোমাকে সে বললো, আজকে আমি আসতে সুযোগ পেয়েছি, অতলম্ব সুযোগ দিই। মহাটি হুস্তুড়ি দিয়ে বললো, আগের মতো আমাকে করে দিন। আর রাজা হারার পাত্র নন, তিনি আবার গাছ থেকে উঠে দড়ি কেটে দিয়ে ফেললেন। গাছ থেকে নেমে এসে দুরাবস্থার কথা শুনলেন। এই চুপ করে বসে রইলেন। বিক্রমাদিত্য ভাবলেন, এরকম যদি রান্না করতে নিজের গায়ে জড়িয়ে দিতে পারি ভালো হতো। এমন সময় সেই মহাটির কথা বললো, ওই বীরপুরুষ তুমি একা এবং আমার কোথায় ফেলে এখানে নিয়ে যাচ্ছ? রাজা বলে, আমার নাম বিক্রমাদিত্য, শক্তি শান্তশীল নামে তোমার অরুণোদয় আমি এসেছি। কোথায় বলে আস্তে আস্তে মূর্খ বোকা কুজোটা মুখ বুঝতে পারতো, যাদের জ্ঞান বুদ্ধি আছে, যাদের নানা রকম ভালোভাবে কিছু করতে আর ভালো বলে করতে পারে। আর এই প্রত্যেকটির সঙ্গে ইনভেস্ট করবো। আর যদি সঠিক উত্তর দাও তাহলে আমি আবার সিঁড়ির কাছে গিয়ে বসবো। আর ভুল করে উত্তর দাও তাহলে আমি তোমাকে বুক ফেটে যাবে। আর কোনো উপায় না থাকবে। বিক্রমাদিত্য বলে, তাই বেশ তাই হবে। খুঁজেটা বললেন, দেখো মহারাজা, আপনি সন্ন্যাসী আশ্রমের দিকে পাওয়ার এটা তার প্রথম গল্প শুরু করলো। সেকালে প্রথম গল্প বারাণসীর প্রভাতচন্দ্র নামে রাজা ছিল। রাজার নাম ছিল পন্থীপুত্র। রাজনীতির বজ্রমুখ, সে বাপ মায়ের মনে ছিল বজ্রম করে শিকার খুব ভালোবাসত। কিন্তু সে একদিন গভীর রাতে বনে গিয়ে জিজ্ঞাসা করলো, বনের মাঝে এদিক ওদিকে ঘোড়ার পথে সে গেলে খুব সুন্দর সরোবর, তাতে সুন্দর মৌমাছিরা গুনগুন করে গাইছে, আর তীরে কোকিলরা সেখানে পাখিরা গান গাইছে। বড় সুন্দর জায়গায় একটা মিষ্টি বাতাস আর গাছের ছায়ায় বসলে বেশিক্ষণ ঘুম এসে যায়। রাজকুমার বললো, আজকে আমি তার সাথে ঘরে পারি। তারপর সরোবরটা চান করালো।
গেল। তারপর দিদির থেকে শিব মন্দির দেখলো, সেখানে সেটা পুজো করলো, পুজো শেষ করে ঠাকুর প্রণাম করে বেরিয়ে এলো। এসে দেখলো যে রাজকন্যা ঠাকুরের সাথে বেড়াতে স্নান করছে আর পুজোর সবাই বেড়াচ্ছে, তা দেখে খুব ভালো লাগলো। বললো আজকে আমি কি, তারপর খোপাতে থেকে নিজে পদ্ম ফুল খুলে দিয়ে দিল, ফুলটা কানে পড়লো, তারপর কানে পড়লো, দাঁতে কাটলো, মাটিতে ফেলে দিল। যাওয়ার সময় বলে গেল মাটিতে নিজের ফুলে রেখে দাও, তারপর সে চলে গেল। রাজকুমার সাথে মাথা মুন্ডু কিছু বুঝতে পারলো না, কিন্তু রাজকুমার তাকে বড়ই ভালোই হলো, বন্ধুদের সাথে দেখা করে খুব ভালো হলো। সব শুনে বললে আমি তাড়াতাড়ি হাসপাতালে ফিরে এলো। যদি বাড়ি ফিরে এসে সবসময় চুপ থাকে, কারোর সাথে কোনো কথাবার্তা বলে না, কোনো রকম কিছু করেন না, সবসময় যাতে চিন্তা করে, ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, ভালো। রাজকুমারের চেহারা অত্যন্ত খারাপ হতে লাগলো। বললো আজকে মন্ত্রী বড় চিন্তা করে সে একদিন রাজকুমারকে জিজ্ঞাসা করলো তোমার পরিবর্তনের কারণ কি। রাজকুমার বললো আজকে আমি বিবাহ করতে পারি, ত্যাগ করবো। সে বললো আজকে যাওয়ার সময় আমি তোমাকে কি বলে গেছে, রাজা বললো পদ্ম ফুল লেগে গেছে। সে বললো আজকে আমি তার সবই জানা গেলে শোনো, তার মাথাটা হতো তোমার মাথা থেকে ফুলটা কানে পড়ার মানে হলো কর্ণাটীনগর থাকে, তাতেও কাটার মানে হলো অন্তপাত রাজার মেয়ে, আর তাতে পড়ার মানে হলো মাটি থেকে ফেলে ফেলে। ওর নাম পদ্মাবতী, ওর নাম মনে ছেলে বিয়ে দিতে চায়। সে দেরি না করে চলে যায় এবং অবস্থ পথে সে কাজ করে পোশাক অস্ত্র বস্ত্র ভুললো না। তারপর সেখান থেকে রাজকুমারের সামনে এক কুড়ে করে সে বসে গেছে। ঘোড়া থেকে নেমে এসে বললো বুড়িমা আমরা এখানে ব্যবসা করতে আসছি, তুমি যদি থাকবার যদি জায়গা কথা দিতে পারো, তুমি চেহারা থেকে মিষ্টি কথা আর খুব ভালো লাগলো। সে বললো বাচ্চা আমি তোমার যত দিন ইচ্ছা তুমি থাকতে পারো। অত আস্তে আস্তে সে ভাবতে আমলো বুড়ির কাছে রাজবাড়িতে চাকরি হয়েছে, সে নিজের রাজকন্যা পদ্মাবতীর ধাইমা ছিল। রাজবাড়ির সকলে তাকে খুব ভালোবাসতো, রোজ একবার করে রাজবাড়িতে যায় আর পদ্মাবতীর সঙ্গে দেখা করতো। বজ্র বললো তুমি বুঝিমা আমি তোমাকে রাজকন্যাকে গিয়ে বলবো, ধরা পড়ে সেই বলছে রাজকুমার আমি সেরকম বললো সংকেতে বুঝে দাও, কালকা তো আজকেই বলছি। সে বলে বুড়িমা রওনা হলো। তারপর অন্য দেখে সে বললো আজকে তোমার মতো মেয়ের মতো মানুষ করেছি, কিন্তু তুমি তোমার মেয়ের মতো বিয়ে দেবে। আর সেখানে তাকে বললো তোমাকে এসে এখান থেকে তোমার বাড়িতে আছো, তোমার আমার মধ্যে যে দিকেই থাকবে তোমার উপযুক্ত। এই কথা শুনে সে কথা চড় মারলো আর সে বাড়ি ফিরে এসে রাজকুমারকে বললো, তার শুনে ভয়ে বললে আজকে বজ্রমুকুট বললো আমার ভেঙে পড়া গিয়েছে, 10 দিন গেছে, 10 দিন মানে পরে দেখা হবে। আর 10 দিন পর দেখা হবে, পরের 10 দিন এরপর রাজবাড়িতে গিয়ে আমার সঙ্গে দেখা করবে। এবার সেই বুড়িকে বললো আজকে বিয়ে দিয়ে করে দেওয়া। শুনে বজ্রমুকুট হতাশ হয়ে বললো কাল আর আপনাকে না আজকেই রাজকন্যার সাথে খিড়কি দরজাতে ভাঙিয়ে দেবো। ভেঙে বললো সেদিন রাত্রিবেলা সে বললে খিড়কি দরজা দিয়ে নেমে এলো, তারা ভেতর থেকে নেমে এসো। সেদিনের রাতে বিয়ে হলো। সেদিনের পরে রাজকুমাররা যখন অন্ধের মধ্যে থেকে বেরিয়ে এলো, তখন রাজকুমাররা আগে কিছু রাজি করে দেখতে দেখতে রাজকুমারদের 1 মাস কাজে যায়। রাজকুমার বললো আজকে দেখো সে আমার কথা জানি, সে তোমাকে আমি জানি কেমন করি সে করেছে। রাজকুমার বলে তুমি খুব অন্যায় করেছো, আমি যদি দয়া করে মিষ্টি পাঠিয়েছি তুমি সেগুলো মিষ্টি সমস্যা দিয়েছো। দীর্ঘদিন নির্মাবে চলে যাওয়া চোখে জলে এলো। মুকুট তাকে সৌভাগ্যের কথা সব বললো। তখন রাজকুমাররা সঙ্গে নিজে তখন বললো দেখো রাজকুমার বললো আজকে আমরা তোমার স্ত্রীর জন্য মিষ্টি পাঠিয়েছি, তুমি মিষ্টি খাবে, সে খাইয়ে এসো। সে বললো না এই মিষ্টি খেতে পারবো না, বিল খানো আছে, আমার পরিচয় না জানি না, তুমি ঠিক কিছু করোনি। রাজকুমার বললো আজকে মিষ্টি বুড়ির কথা খেয়ে নিল, মিষ্টি খাওয়া মাত্র বিড়ালটি মরে গেল। তারপরে ভেঙে বললো রাজকুমার আমার সাথে কোনো সম্পর্কই নেই, চলো বন্ধু আমরা সেখানে যাই। বন্ধুর মুকুট এসে বললো আজকে তুমি যদি পদ্মাবতীর সাথে মিষ্টি খেতে আমি ঘুমিয়ে পড়েছি, কিছুক্ষণ মধ্যে আমি তারপর রোজ খাওয়ার মতো সে রাত্রে ঘুমিয়ে পড়লো। তারপর গা থেকে গয়না খুলে ফেললো। তারপর একটা ছিল ছবি এঁকে দিয়ে বললো রাজকুমার বললো কথা মতো কিছু আছে। তারপর পরদিন বললো ওখানে গিয়ে বললো মন্ত্রীপুত্র গুরুর কাছে, আর সে বললো আজকে আমি রাজবাড়িতে তোমাদের কাছে গিয়ে গয়নাগুলি বিক্রি করে গয়না সে আমি তো তোমাকে করবো, তাহলে তোমাকে আমি দিয়ে করবো। এই কথা শুনে রাজকুমার বললো আজকে আমি তাড়াতাড়ি নগরকে এসে রাজকুমার বললো আজকে আমি তুমি নিয়ে এসে সন্ন্যাসী দেশে করলে গতকাল রাত্রিরে আমি আপনাকে রাখির মধ্যে সিদ্ধ করেছিলাম, মন্ত্রীর ভাবে আপনি জানতে হয়েছে সমস্ত গয়না খুলে গেছে, আর আমিও তা নিয়ে এসে পড়েছি। রাজা যখন বললো আজকে দেখো তোমার কোনো ছাড়া চিহ্ন আছে কি, রানী বললো হ্যাঁ আছে, ত্রিশূলটি চিহ্ন কি। সেই কথা শুনে বললো রাজা অন্ধ হয়ে রাজা হুকুম দিলেন, রাজকুমার গভীর বনে চলে গেলেন। সঙ্গে পদ্মাবতী সেখানে দেখা হলো। সেখানে গেছে, সেখানে গিয়ে গাছতলায় বসে মনে দুঃখের কথা বলতে লাগলো। তারপর সে বললো আজকে আমি ঘোড়ার পিছে দিকে তুলে নিজের দেশে রওনা হলো। রাজকুমার বললো রাজা এতদিন পর রাজা ছেলে বউকে ফেলে আনন্দে কাটালো। রাজা আনন্দ পুস্তকে কেটে এখানে গল্প শেষ করে বললো মহারাজা এবার বলো পদ্মাবতী তার বাবা দন্তবা তাদের মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে অপরাধীকে। এই কবিতা বললে দন্তবাড়া থেকে সেখানে বেতল বললো যে আমি তোমাকে শত্রুর মনে করেছে পদ্মাবতী মানে তার কোনো ব্যবহার করেছে
এই শত্রুকে মারার কোনো দেখা যায় না, কিন্তু রাজার দণ্ডবাদের কিছু বিচার করলে ভুল মেয়েকে সিদ্ধান্ত দণ্ডবাদ করবে। সঠিক উত্তরে বেতাল বললো আগের মধ্যে ছড়ানো করিয়ে বললো। গাছের ডাল থেকে ঝুলে পড়লো। ভিক্ষার মতো গাছের পিছিয়ে গিয়ে বুড়াকে জিজ্ঞাসা করলো, তেমন তার পুনরায় ঝরানো হলো। বেতাল দাদা তৃতীয় গল্প শুরু করলো। তৃতীয় গল্প। সেখানে মধুসূদন পরে জয়চন্দ্র নামে এক নগর ছিল, সেখানে কেশব বর্মা সেখান থেকে থাকতো। এবার মধুমালতী বিয়ের বয়স হয়েছিল, যখন চারিদিক থেকে ভালো পাত্র খোঁজ করতে লাগলো। একদিকে সে বললে ভেবে বিয়ে দেবে, বললে গ্রামে বসে পড়াশোনার গরুর কাছে বাড়িতে এসে মধ্যে এমন সময় সে গ্রামের নাম এসে বললো। বাড়িতে এসে নিয়ে কেশবের ছেলেকে বললো কি এমন সুন্দর বাতাসের মধ্যে মিষ্টি ছেলে, কারোর সাথে কথা বলে না, বংশমর্যাদা ভালো। তিনি মনে মনে চিন্তা করলে এরকম যদি কোনো মণিমালির সঙ্গে বিয়ে হয় তাহলে বেশ ভালো হয়, আর তাকে আমার মেয়ের সাথে পছন্দ হয় তাহলে কি তোমাকে সাথে আমি বিয়ে দেবো, আর মধ্যে রূপ আসবো, তুমি আমাকে পাকা করা হয়। আর কিছুদিন পরে ছেলে মধুমালির সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পাত্র সঙ্গে নিয়ে এসে মধুসূদন মোটে গুণে বিদ্যায় বুদ্ধিতে অবস্থায় বংশমর্যাদায় সবই সমান এসব মহারায় বলে তিনি চিন্তা করে বললেন, ওকে কী চিন্তা করছে, এদিকে সাপের কামড়ে মধুমতির প্রাণ যায়। তখন বললে দেখো ছেলে হয়, কিন্তু এদিকে ওদিকে 5-6জন বিদ্যা ওদিকে বিশ্ববিদ্যা এলো। সে বললো কিছু হবে না, এসে বিশ্ববিদ্যালয় মনে করে সে বললো প্রাণ বাঁচানো গেল না, এদিকে কী কর্তব্য তাই করে অল্পের বলে মারা গেল। সকলে ক্ষেত্রে অবহিত হয়ে বললো। তখন সে কেশব ছেলে বললো কি মধুমতি মৃতদেহ নিয়ে গেছে। সে বললে শোক করবেন না, আজকে কেশব দিয়ে তারপর তিন পাত্র দেখাচ্ছে না। বিক্রমাদিত্য বললো আজকে আমি সে ঘুরে গেলে যখন সন্ন্যাসী ঘুরে তখন মধুসূদন ওই ওখানের এক্ষণে পাতায় কুটুরে বাঁধিয়ে দেখা দিয়ে জড়ো করেছিল, একে যত্ন করে কুড়িয়ে ঘরে যোগাভ্যাস করতো। এদিকে কি একদিন দুপুরবেলা ব্রাহ্মণের কাছে এসে বললো আমি তো আদর করে খেতে বসাবো, কিন্তু ব্রাহ্মণের পরিবেশে পড়লে আবার সে সময় 5 বছরের ছেলে মাকে জ্বালাতন করতে লাগলো। ব্রাহ্মণ তাকে ছেলেকে বললো আজকে আমি কিন্তু ব্রাহ্মণ থেকে বিরক্ত হয়েছি, তাকে ফেলে দিল আর নিশ্চিন্ত খবর। তখন ছেলে বললে আজকে হাই কিন্তু নিশ্চয়ই ব্যবহার করছে, আমি নারায়ণ বলে এখনই খাওয়া থেকে পাত্র থেকে তুলে দেবো। বললে আমি কী হলো খাওয়া বন্ধ করলে এখানে? তখন বললে দেখো খুশির মতো মা আছে যেখানে সেখানে কী করে খাই বলুন। দেখো আজকে আমি যখন সে একটু পুঁথি থেকে নিজের পুঁথি খুলে জব করতে লাগলো, দেখতে একটু ছেলেটার প্রাণ ফিরে পেলে আবার মাকে দেখাশোনা করতে শুরু করলো। ব্রাহ্মণ চোখ খুলে মনে খাওয়া শেষ করলো। এর মনে চিন্তা করতে লাগলো ওই পুঁথিতে সঞ্জীবনী মন্ত্র আছে, ওই মন্ত্র জানতে পারলে মধ্যে আবার মাটি চলে যাবে, আবার তাকে করেই মাটিতে থাকতে হবে। এই কথা শুনে রাস্তা কাটিয়ে দিলে সে গভীর রাতে খেয়ে দেখে শুয়ে পড়ে রয়েছে, তারপর খেয়ে বাসের করে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ পরে সেই শহরে গেল। যখন মধুসূদনের পাতার কুটুরে বসে যোগাভ্যাস করছিল, তখন ওই সময় সেখানে এসে উপস্থিত হলো। তখন রাজা জায়গায় দেখালো আর মৃত সঞ্জীবনী মন্ত্র তোমার হাড় আর ছাইগুলো একসঙ্গে জয় করো, আমি মন্দির বাঁচিয়ে দেবো তুলবো। এবার আস্তে আস্তে হাত জড়ো করলো। আমার ব্রাহ্মণ সে বললো জব করতে লাগলে দেখতে যাই একটি ছাই ও হাড়ের জায়গায় মধ্যে সুন্দর দেহ আবার সুন্দর জীবন্ত হয়ে উঠলো। তখন সে বললো আনন্দ অধীর আগ্রহ করবে তুমি, আমি মেয়েকে বিয়ে করবো আর আমার জন্যই বেঁচে থাকবে, বেঁচে উঠেছে। এই নিয়ে তার মাঝে মধ্যে গণ্ডগোল বেড়ে গেল। এখানে গল্প শেষ করে বললো বেতার জিজ্ঞাসা করলো এবার বলো মধুমালতী কার বিয়ে দেওয়া উচিত? বিশ্ব বিক্রমিত্র বললেন বিয়ে হওয়া উচিত মধুসূদনের সঙ্গে। সে এতদিন পাতার কচুরে ওখানবাসী ছিল। বেতাল বললো আজকে মাকে হালগুলো ছেড়ে দিত, এখন জীবনে বলতো যদি না পড়তো কি মধুমতি বেঁধে উঠতো। বিক্রমিত্র বললে বিক্রমিত্র হাট জড়ো করে ছেলেকে কিছু করেছে, ব্রাহ্মণ প্রাণীদের দিদারভাবে কিছু করেছে, তাদের সঙ্গে মধুমতির বিয়ে হতে পারতো। বাকি কথা মধুসূদনের সে তাকে সঙ্গ তাকে ঘুরে করে, সে এতদিন অপেক্ষা করেছে, সে তাদের মধুমতির সঙ্গে বিয়ে দেওয়া উচিত। মধুমতি বিয়ে দেওয়া উচিত। তারপরে গল্প করে মারা যাবে। এবার বলো এদের মধ্যে সবচেয়ে মহৎকে বিক্রম আমাদের মধ্যে সে মহৎ বেড়াল বলতে গেলে কর্তব্য ওখানে আছে, পারবো না তোমাকে সেখানে কোনো বাধ্যবাধকতা শেখানোর জন্যই তুমি আমাকে দিতে দিয়েছো। আর এবার সে বেতাল বলে আবার কি শ্মশানে ঘাইসে ঝুটে উঠলো, শরীর থেকে কেটে নিল, আবার সে হাঁটতে শুরু করলো। সেখানে চতুর্থ গল্প শুরু করলো। সেখানে চতুর্থ গল্প সেখানে মদন দেয় সঙ্গে বাকি ছিল সুরামণি থেকে থাকতে সুখ পাখি ছিল।
রাজার সঙ্গে সঙ্গে গুণের কথা সে জানতো না, সে অতীত বর্তমানে ভবিষ্যৎ সঠিকভাবে বলতে পারতো। একদিন তিনি জিজ্ঞাসা করলো, তুমি তিনকালের কথা বলতে পারো, তাহলে তুমি আমার স্যার বিয়ে করবে? চুড়ামণি বললো, কি মগধ দেশের রাজা বললো সুন্দর, সে বললো কন্যা আছে, সে বললে বিয়ে হবে। চন্দ্রমণি বললো, আজকে আমি কথায় পরীক্ষায় সত্যটা কি? চন্দ্রমণিকে ডেকে বললো, আজকে আমি চন্দ্রমণির গয়না খুলে দেবো। এই কথা বুদ্ধিমান জানতে দেয় বা দূরে হিসেবে পাকা করতে গেল। এদিকে চন্দ্রবতী বললে, যা তিনকালের কথা জানতে পারতো না। চন্দ্রবতী জিজ্ঞাসা করে, সরি তুমি বলতে পারো আমার মনের মতো পাত্র কোথায় আছে? সে বললো, আমি তোমাকে অবস্থায় বিয়ে হবে। সেই ঘরে অল্প দিনের মধ্যেই সে চুপ করে মারা গেলে এবং অন্যান্য সঙ্গে বলে রাজা খুশি মনে এই কথার প্রস্তাব সম্মত হলে অনেকগুলি দৈর্ঘ্য সম্মতি তাকে বিয়ে বাঁকা করা হলে তাকে নিয়ে পাঠালে। এইবার ভালো দিন দেখে সে মগধে এসে চন্দ্রবতীকে বিয়ে করে দিল। আর রাজবাড়ি ফিরে এসে সুখে দিন কাটাতে লাগলো। চন্দ্রবতী যখন শাশুড়ি বাড়ি আসেন তখন তাকে থাকতে দিয়েছিল মদন চন্দ্রের সঙ্গে। এই একদিন বললো, আজকে আমি আলোচনা করেছি যে আজকে বলো যে আমার যখন বিয়ে হবে তখন সুখী হবে, আর আমার ইচ্ছে যে তুমি পানির বিয়ে দাও। এইবার সে আমার খুশি হবে এবং রাতের ইচ্ছায় তুমি সুখ শাড়িতে বিয়ে ভাষা রাখো। একদিন কি সুখ পাখি শুরু হলে দেখি সাথে পুরুষে মিথ্যাবাদী অধর্মী এবং সেই জন্যই পুরুষের আমার মোটেই ভালো লাগে না। দেখে বললে মেয়েদের কথা শুনতে পারবো না। সে সফলা মিষ্টি পটু আর লোভী উভয়ের মধ্যে সে বললো, তোমার মিছিমিছি তর্ক করছো, সৃষ্টি করছো। হারি বলছে, তুমি এই মিছিমিছি তর্ক নয়, পুরুষের অধর্মী এবং তার জন্য আমি আছি। তুমি বলো, তুমি বসনি বাস করতে বিয়ে পর সন্তান না হওয়ায় বড়ই সুখে দিন কাটাতে অবশেষে বয়সে সেখানে সীমা রইল না। তিন পুত্রের মধ্যে কাকে হিসেবে আমার তাকে মানুষ করতে শুরু করলো। তার পুত্রের 5 বছর বয়স তখন লেখাপড়ার জন্য শিক্ষকের কাছে নিয়ে গেলে পাড়ায় সব টাকা শেষ করলো। এইভাবে শেষ করে শেষ হয়ে এলো। তবে একদিন ইসলামপুর রাজা ঘুরতে ঘুরতে চন্দ্রপুরে আর বাবা বললো, হিমকুণ্ড কাছে গিয়ে বললো, কয়েকটা ফোটা সিংকাল আমাকে যাচ্ছিলাম, হঠাৎ স্বভাব দেখবেন না, ছোটোবেলা থেকেই সে খারাপ ছিল, সে লেখাপড়া করতো না, অপরাধীকেই অবশ্যই অবাধে বাদ করতো এবং মুখে খারাপ কথা ছাড়া ভালো কথা ছিল না। সে বয়সের সঙ্গে সঙ্গে দোষগুলি চোখে পড়তো। তত সময় সে দেখা হলো, সে মৃত্যুর অতুল ঐশ্বর্য শুরু করলো। দেখে সে কাজে টাকা উঠতে বললো, সে কেবল খরচ করতে থাকে, উপার্জন তো হচ্ছে না কিছুই। এইভাবে চললো। রাজাও একদিন সে ফকির হয়ে যায়। এরকম করে সে বললে, আজকে আমি একদিন ফকির হয়ে যায়, তুমি দুর্দশায় প্রবল করতে পারে, আজ জলে ডুবে দাও। এক কাণ্ডে সে বললো, আজকে আমি ঢেউয়ের সঙ্গে আচরে বললাম, ভাগ্যি ছাড়া ছিল, কোনো রকম প্রাণ বেঁচে গেল। এই কথা বলে পরে চোখের জল ফেললো। সব কাজ শুনে হেমকুণ্ড বড় মারা গেল। তিনি বলে পরে নিজের সাথে রেখে দিলেন। হেমকুণ্ড একদিন মনে মনে ভাবতেন যে কন্যা রাজার সুপাত্রের তো অনেক দিন ধরায় তার মনের মধ্যে পাত্র কোথায় আছে। তার মনে এর মতো পাত্র পাচ্ছে না। হয়তো আজকে তোমাকে প্রচুর টাকার মালিক হয়েছি, ছেলে বিয়ে দেওয়া হবে, ভালোই তো। ঠিক বন্ধুরা মনের কথা খুলে বললো। সঙ্গে খুশি মনে দিল। এবার ছেলেকে খুব আনন্দ করলো। সে বললো, আমি তোমাকে সেই তারপর সে ভালো দিন দেখে সে বললো বিয়ে দিতে হলো। বিয়ের পর সে বরং সুখে দিন কাটাতে লাগলো। এইভাবে সেই বললে, আজকে একঘেয়ে জীবন ঘরে ভালো লাগলো না, আগেকার মতো উচ্ছৃঙ্খল জীবনগুলো আর অনেকগুলি পাচ্ছে। আমি বাড়ি থেকে এসে আমি এবারে নিয়ে এসেছি, আর তুমি যত্ন করেছো, আমার যাওয়া উচিত, তুমি ব্যবহার করো। সেরকম আজকে আমি সে বললো সে দেওয়া উচিত। জামাই বললো, চিরঞ্জীবের সঙ্গে দেখা করা যায়, যে বাড়ি শুভ দিনে মেয়েকে বিদায় করলে মেয়ের সঙ্গে আর সে দেখা গেলো অলঙ্কার আমরা কিছু গবুজ বনে এসে বললো। ঠিক এটাকে বললো, কেন বনে বস্তুর ভয় আছে, তা তুমি নিরাপদ নয়, আর তুমি আমাকে থাকবে না, আর এখান থেকে তুমি দেশে গরিবে দেশে আমার সাথে দেখা করবে, আমার ছেলে আমার সব অলঙ্কার নেবে, যত্ন নেবে। সে বললো, আজকে আমি নানা ধরনের দিয়ে দিল। সঙ্গে লোকজনের সে পালকি বিদায় করলো। আর গভীর বনে গিয়ে যেতে যেতে বললেন যে, আমি তোমার কুয়োয় ছেড়ে দিয়েছিলাম। সমস্ত ধনরত্ন নিয়ে পালিয়ে গেল। রত্নপতি সে নির্জনে গেল এবং বনের মধ্যে আমার কাছে চিৎকার করে কাঁদতে লাগলো। বিক্রমাদিত্য। আজ থেকে অনেক বছর আগেকার কথা। তখন উজ্জয়িনী নামে একটা নগর ছিল। নগরটি দেখতে যেমন সুন্দর ছিল, তেমন সেখানে বাস করত গুণী আর পণ্ডিত লোকেরা। সেখানকার রাজধানীর গন্তব্যে তিনি খুব পণ্ডিত লোক ব্যক্তি ছিলেন। মহারাজ গন্তব্যে 4 রানী ছিল আর 6 পুত্র ছিল। রাজকুমারের গুরুকে শিক্ষা লাভ করতে চেষ্টা করে, কিন্তু গন্ধর্ব যখন মারা যায় তখন জলশেষে সেই নিয়ম ছিল সিংহাসনে বসবে। গন্ধর্বের বড় ছিল শঙ্কু, মহাসিংহাসনে বসলো। 6 রাজকুমারের মধ্যে বিক্রমাদিত্য সবচেয়ে ছোট। তার সিংহাসনে বসার হলো লোভ। তার
তাই তিনি বিজেপি সবুকে হত্যা করে নিজে সিংহাসনে বসলেন। অবশ্য অন্যায় পথে সিংহাসনে বসলে রাজা হিসেবে তিনি ছিলেন। প্রথমে তিনি রাজ্যকে চারিদিকে চারিদিকে ছড়িয়ে পড়লো। একদিন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি সকল প্রজার রাজা, প্রজাদের সুখ দুঃখ দেখার ভার আমার, আমি রাজপ্রাসাদে কিছু দিন কাটাচ্ছি, আমার